আলাইকুম সবাইকে। প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কোষ ও এর গঠন। কোষ ও এর গঠন এই চ্যাপ্টারে আমরা এর আগে দেখেছি একটা কোষ, একটা বেসিক উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য কি কি আছে, সেটার গঠনের মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো আমরা দেখেছি। প্লাস আমরা কোষের আবরণ এবং কিছু অঙ্গাণু নিয়ে কিন্তু অলরেডি পড়াশোনা করে ফেলেছি। সো আজকে আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ, একদম 5 স্টার বলতে পারো, 5 স্টার দুইটা অঙ্গাণু নিয়ে, দুইটা সাইটোপ্লাজমিক অর্গানেলি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে প্লাস্টিড, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা যদি তোমাদের টেস্ট পেপার দেখো বা কোশ্চেন দেখো বিগত বছরের কোশ্চেনগুলো, তাহলে দেখবা যে সবচাইতে বেশি কোশ্চেন সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে নিউক্লিয়াসের আগ পর্যন্ত যেই টপিক থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসছে সেইটা হচ্ছে এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এবং এখানে খুবই 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 গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটার গঠন, দুইটার ছবি আঁকানো। তোমার এখান থেকে যে ধরনের কোশ্চেনে আসুক না কেন, গতে বা খতে যে কোনো একটাতে দেখা যায় ছবি আঁকানোর দরকার পড়ে। সো না বুঝে ছবি আঁকাইতে গেলে দেখা যায় আমাদের অনেক কিছু মিস হয়ে যায়, অনেক কিছু ছবিতে আসে না বা অনেক কিছু আমরা ভুল আঁকাই। সো আমরা যেভাবে পড়ি, প্রথমে ছবি গঠন বুঝে বুঝে ছবি আঁকাবো, তারপর আমরা গঠনটা দেখবো, তাদের কাজ দেখবো। আজকে আমরা ডিটেলসে পড়বো দুইটা অঙ্গাণু। প্রথমটা হচ্ছে প্লাস্টিড। তাহলে চলো চলে আসি আমরা প্লাস্টিড। আমরা এর আগে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য পড়েছিলাম যে এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেরই আছে। সেটা কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না। এইখানে আমরা আরো একটা অর্গানেলি পেয়ে গেলাম বা অঙ্গাণু পেয়ে গেলাম, যেই অঙ্গাণুটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই আছে। উদ্ভিদ কোষে আছে, এটা কিন্তু প্রাণী কোষে থাকে না, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এই প্লাস্টিড। তো এটা হচ্ছে উদ্ভিদ কোষের সবচাইতে বড় অঙ্গাণু। এখন শুধুমাত্র কি প্রাণী কোষেই থাকে না? তা না, এইটা আরো অনেক জায়গাতেই থাকে না। আমাদেরকে জানতে হবে কোথায় কোথায় এটা থাকে না। এটা ছত্রাকে থাকে না। আমরা জানি ছত্রাক হচ্ছে বর্ণহীন, এটাতে ক্লোরোফিল, প্লাস্টিড এগুলো কোনো কিছুই থাকে না। প্রাণীর মতো ছত্রাকেও এইগুলো থাকে না। আমরা জানি শৈবালে প্লাস্টিড থাকে। নর্মালি যে শৈবালগুলো আছে, স্পাইরোগাইডা বা ইউলোথ্রিক্স, এই ধরনের সব শৈবালগুলো, সবুজ যে শৈবালগুলো, সেই শৈবালগুলোতে কিন্তু আছে এই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট যেটাই বলো না কেন, এই অঙ্গাণুটা আছে। কিন্তু কোনটাতে থাকে না? একটাতে থাকে না, যেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবালে কিন্তু আমাদের প্লাস্টিড থাকে না, ব্যাকটেরিয়াতে থাকে না। তো কোথায় থাকে না? ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, আর অবশ্যই অবশ্যই প্রাণী কোষে তো থাকেই না। তাহলে এইটা আবিষ্কার করলো কে? আবিষ্কারক ইম্পর্টেন্ট, আবিষ্কারের সালটাও ইম্পর্টেন্ট। 1883 সালে বিজ্ঞানী শিম্পার 1883 সালে বিজ্ঞানী শিম্পার উদ্ভিদ কোষে এই ধরনের অঙ্গাণু প্রথম আবিষ্কার করেন। তাহলে এটা আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী শিম্পার। তাহলে আমরা চলে আসি প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিড কত প্রকারের হতে পারে? প্লাস্টিড হতে পারে দুই রকমের। আইদার এটাতে বর্ণ থাকবে বা বর্ণ থাকবে না। আমরা যেই কমনলি যে প্লাস্টিড নিয়ে কথা বলি সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টিকে অবশ্যই বর্ণ আছে। কি বর্ণ? সবুজ কালার। সবুজ ছাড়া অন্যান্য যে বর্ণগুলো আছে, লাল, হলুদ, বাদামি, যেগুলো আমরা ফুলে দেখতে পাই বা অন্যান্য অংশে দেখতে পাই, সেগুলো তার মানে কোনো না কোনো প্লাস্টিক থেকে দিচ্ছে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সব বর্ণযুক্ত প্লাস্টিড। এর বাইরেও কিছু প্লাস্টিড আছে যেগুলো হচ্ছে বর্ণবিহীন। বর্ণবিহীন। লিউকো, লিউকো, লিউকো মানে হচ্ছে সাদা। এটা সরাসরি বর্ণবিহীন, মানে সাদা তো আর বর্ণবিহীন না, সাদা মানেও একটা বর্ণ। বাট এইখানে লিউকোসাইট ওয়ার্ডটা বোঝানো হয়েছে বর্ণবিহীন বোঝাতে, কারণ এটা তো আলাদা কোনো রং না। সো কোনো রং যেটার থাকে না সেইটাই হচ্ছে বর্ণহীন বা লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্টের মধ্যে কি কি আছে? লিউকোপ্লাস্টের মধ্যে আছে হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইয়ালোপ্লাস্ট। অ্যামাইলো, অ্যালিউরো, ইয়ালো। তাহলে এখন কোশ্চেন আসতে পারে
যে প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের কাজ হচ্ছে রং দেয়া। সেই রং কি সালফাসেশনে কাজ করে, উদ্ভিদকে বর্ণযুক্ত করে, আকর্ষণীয় করে। তাহলে এই বর্ণহীন প্লাস্টিড বা লিউকোপ্লাস্ট এইটার কি কাজ? এটা কেন দরকার? লিউকোপ্লাস্ট দরকার হচ্ছে সঞ্চয় করার জন্য। সঞ্চয় করার জন্য। কি সঞ্চয় করার জন্য? খাবার সঞ্চয় করার জন্য। উদ্ভিদ দেহ যে খাদ্যটা উৎপন্ন করে বা যে খাদ্যটা পরিবর্তন করে পুরোটাই তো তার শরীরে লাগে না, তার শরীরে কিছু পরিমাণে সে সঞ্চয় করে রেখে দেয় প্রতিকূল পরিবেশের জন্য, যখন সে খাবার তৈরি করতে পারবে না সেই সময়ের জন্য, বা এরাই যে সঞ্চয় করে রেখে দেয়, এই সঞ্চয় করে রেখে দেয় সেখান থেকেও আমরা মানুষরা মাঝে মাঝে নিয়ে খেয়ে ফেলি। তো এই যে দেখো সঞ্চয় করে রেখে দিবে, সেই সঞ্চয়ের কাজটা কে করবে? লিউকোপ্লাস্ট করবে। তাহলে নর্মালি আমাদের 3 ধরনের খাদ্য উপাদান সবচেয়ে বেশি আছে, তাই না? কি? শর্করা, প্রোটিন আর হচ্ছে ফ্যাট বা লিপিড, যেটাই বলি না কেন। তাহলে শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য কি সঞ্চয় করে? অ্যামাইলোপ্লাস্ট। এটা করে শর্করা জাতীয়। তোমরা অ্যামাইলো ওয়ার্ডটা এর আগে পড়েছো, কোথায় পড়েছো? অ্যামাইলোজ। অ্যামাইলোজ এনজাইম পড়েছো না? অ্যামাইলোজ কিসের উপরে কাজ করতে? কার্বোহাইড্রেটের উপরে কাজ করেনি অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলো ওয়ার্ডটা সবসময় কার্বোহাইড্রেট রিলেটেড হয়। অ্যামাইলোজ যে পড়ছিলা তোমরা কার্বোহাইড্রেট রিলেটেড, এখানেও তাহলে কি কার্বোহাইড্রেট রিলেটেড, সেম অ্যাজ অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কাকে সঞ্চয় করবে? শর্করাকে সঞ্চয় করবে। বাকি থাকলো দুইটা, প্রোটিন আর ফ্যাট। দেখো চর্বি, এই দুটো নিয়ে কিন্তু তোমরা খুব গুলাও, কোনটা ইয়ালো কোনটা অ্যালিউরো, একটা মনে রাখবা, বাকিটা হচ্ছে অপরটা। দেখো চর্বি যখন শক্ত হয়ে যায় বা জমে যায় তখন এটাকে দেখতে কিছুটা হলুদ হলুদ লাগে না? মনে হয় না মাঝে মাঝে যে হলুদ হলুদ হয়ে আছে চর্বিটা? সো দেখো ইয়ালো, তার মানে ইয়ালো, ইয়ালো মানে কি? হলুদ। তাহলে এটা কি কি সঞ্চয় করবে? এটা হচ্ছে চর্বি বা ফ্যাট সঞ্চয় করবে, বা লিপিড, যেটাই বলো না কেন, চর্বি ফ্যাট বা লিপিড যেটাই হোক সেইটা এটা সঞ্চয় করবে। তা কিভাবে মনে রাখবো? চর্বি জমে গেলে একটু হলুদ হলুদ দেখতে হয়ে যায়, সো ওইটাই ইয়ালোপ্লাস্ট। তাহলে বাকি কি থাকলো? বাকি থাকলো প্রোটিন বা আমিষ। তাহলে অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন, প্রোটিন সঞ্চয় করবে। তাহলে বোঝা গেল? আসো দেখি মিলাই আমরা ঠিক করছি কিনা। এই যে বর্ণহীন লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আবার 3 রকম, অ্যামাইলো, অ্যালিউরো, ইয়ালো। তাহলে অ্যামাইলোর কি? শ্বেতসার সঞ্চয়কারী বা কার্বোহাইড্রেট সঞ্চয়কারী। অ্যালিউরো কি? প্রোটিন সঞ্চয়কারী। আর ইয়ালো হচ্ছে স্নেহ পদার্থ সঞ্চয়কারী। অ্যামাইলো মনে রাখবা নাম থেকে, ইয়ালো মনে রাখবা যে চর্বি একটু হলুদ হলুদ সেই জন্য, বাকি যেটা থাকে সেটাই হচ্ছে অ্যালিউরো। আলাদাভাবে এইটা মনে রাখার দরকার নাই, যেটা এইগুলো হচ্ছে তোমরা এলিমিনেট করে করে পেয়ে গেলাম আমরা। প্রোটিন হচ্ছে অ্যালিউরো। তাহলে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট নিয়ে কথাবার্তা কিন্তু শেষ এখানে। এরপরে আমরা আসি ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। বর্ণযুক্ত। এখন বর্ণটা হতে পারে 2 রকমের, সবুজ আর বাদবাকি সব বর্ণ। সবুজ আর বাদবাকি সব বর্ণ। ক্রোম, ক্রোম মানে হচ্ছে রং। ক্রোম মানে বোঝা বিভিন্ন রঙিন কোনো কিছু বোঝাতে ক্রোমো ইউজ করা হয়। তাহলে যে কোনো রঙিন সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর ক্লোরো মানে হচ্ছে সবুজ। ক্লোরো মানে সবুজ, তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের। এখন প্রথমে আমরা ক্রোমোপ্লাস্ট নিয়ে একটু কথাবার্তা বলি, তারপরে আমরা বাকিটা পুরোটাই ক্লোরোপ্লাস্ট নিয়ে আজকে কথা বলবো। আর দেখো ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট কি করে? সবুজ ছাড়া বাকি সব বর্ণ দেয়। এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে এটার পার্টের মধ্যে আছে রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। এটার মধ্যে ক্যারোটিনয়েড থাকে। ক্যারোটিনয়েড বা ক্যারোটিন যেটাই বলতে পারো না কেন তোমরা চাইলে বলতে পারো। কি থাকে? জ্যান্থোফিল থাকে। জ্যান্থো মানে হচ্ছে হলুদ, তাহলে হলুদ রঙের জন্য জ্যান্থোফিল থাকে। ক্যারোটিন থাকে হচ্ছে লাল রঙের জন্য। আলটিমেটলি এই দুইটাই মিক্স ম্যাচ করে বাকি রঙগুলোও তৈরি করে। সো আর তারপরে কি থাকে? ফিও, ফিও মানে হচ্ছে কি? বাদামি। ফিও মানে হচ্ছে বাদামি। এটা তোমরা যখন ফিও ফাইট পড়ো না শৈবালে, ফিও ফাইট, তার কি ফাইট হচ্ছে শৈবাল, আর ফিও কি? ফিও হচ্ছে বাদামি, তাহলে বাদামি শৈবাল সেইটা। রোডোপ্লাস্ট হচ্ছে লাল, ক্যারোটিনোপ্লাস্ট হচ্ছে কমলা। এইসব কেন থাকে? এগুলো থাকে হচ্ছে উদ্ভিদকে আকর্ষণীয় করার জন্য। কেন আকর্ষণীয় করা দরকার? যাতে পতঙ্গ, বিভিন্ন পশু পাখি সেগুলো আকৃষ্ট হয়। আকৃষ্ট হলে উদ্ভিদের লাভ কি? উদ্ভিদের পরাগায়ন হবে। অনেক উদ্ভিদেরই পরাগায়ন হয় বিভিন্ন ভেক্টরের মাধ্যমে। সেটা কি হতে পারে? বিভিন্ন পতঙ্গ এক জায়গা থেকে একটা ফুলে বসে তারপর সেখান থেকে যখন অন্য ফুলে যায় তখন এভাবে পরাগরেণু ট্রান্সফার হয়।
পশু পাখি দিয়ে হয়। সো এই জন্য তাকে তো আকৃষ্ট করা লাগবে ফুলের কাছে বা গাছের কাছে, পরাগরেণুর কাছে। সেইটা কে করে? সেটা হচ্ছে এই ক্রোমোপ্লাস্ট করে। ক্রোমোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে এটাই। সো ক্রোমোপ্লাস্ট গেল, লিউকোপ্লাস্ট গেল। এবার আমরা চলে আসি সরাসরি ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিক, এবং এইটার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ করে এটা কি তৈরি করে? খাদ্য তৈরি করে, রাইট? সালোক সংশ্লেষণ করে এটা খাদ্য তৈরি করে। তাহলে ক্লোরোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ করে খাদ্য তৈরি করা। যেখানে খাবার তৈরি হয় সেটাকে কি বলে? যেখানে খাবার তৈরি হয়, তোমার বাড়ির যেখানে খাবার তৈরি হয় সেটাকে রান্নাঘর বলো না? রান্নাঘর বলো না? তাহলে এইটা কি? কোষের খাবার তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কোষের রান্নাঘর। তাহলে ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলি? কোষের রান্নাঘর। এর আরো কিছু নাম আছে, আরো কিছু নাম আছে। কি নাম? এটাকে বলা হয় শর্করা জাতীয় খাদ্যের কারখানা। দেখো তোমরা ভুল করো কি, এর আগে আমরা পড়েছি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি আর ওই ফ্যাক্টরি কিন্তু এক না। ওইটা কি? ওইটা হচ্ছে কার্বোহাইড্রেটের, কারণ ওখানে পলিমার তৈরি করছিল। এই যে শর্করা তৈরি হবে, এই শর্করাটা যেই ওখানে পলিমার তৈরি হবে, জটিল যৌগ, জটিল কার্বোহাইড্রেট গঠন করবে, ওই জন্য ওটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর এটা কি ফ্যাক্টরি? এটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। তাহলে মনে থাকবে, এটা কিন্তু ভুল করা যাবে না। মাঝে মাঝে এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করো যে কোনটা কিসের ফ্যাক্টরি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলো এই প্লাস্টিককে বা ক্লোরোপ্লাস্টকে, তাহলে কিন্তু হবে না। আরেকটা ইম্পর্টেন্ট নাম কি এটার? আরেকটা ইম্পর্টেন্ট নাম হচ্ছে শক্তি রূপান্তরের অঙ্গাণু। শক্তি রূপান্তরের অঙ্গাণু। কেন? কারণ এরা সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে, সূর্য শক্তি থেকে খাবার তৈরি করে। অন্য কোনো কিন্তু অঙ্গাণু এই কাজ করে না। তাহলে কি শক্তির রূপান্তর হচ্ছে এখানে? বিশ্বজগতে যে মেইন শক্তি রূপান্তরটা ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারতাম না। সেটা কি? সূর্যের আলো থেকে খাবার তৈরি। তো এইটা ছাড়া কি আমরা কখনো বেঁচে থাকতে পারতাম? কোনো জীবই বেঁচে থাকতে পারতো না। এই যে শক্তি রূপান্তরটা হচ্ছে, এই শক্তি রূপান্তরের অঙ্গাণুও কিন্তু হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। তাহলে এই সবই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের নাম। কোষের রান্নাঘর, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শক্তি রূপান্তরের অঙ্গাণু। তাহলে এই তিনটাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের নাম। এবার তুমি একটা কোষ দেখলে, একটা কোষে তুমি ক্লোরোপ্লাস্টকে চিনবা কিভাবে যে এটাই ক্লোরোপ্লাস্ট? তাই সেই জন্য আমাকে ক্লোরোপ্লাস্টের গঠন লাগবে। সো নর্মালি ক্লোরোপ্লাস্টের উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো থাকে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট হচ্ছে লেন্স আকৃতি। লেন্সের মতো, আমাদের হিউম্যান চোখে যেরকম লেন্স থাকে, সেই লেন্সের মতো হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট। কোথায়? উচ্চ শ্রেণীর উদ্ভিদে। কিন্তু যেগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, স্পেশালি শৈবাল, এই শৈবালে অনেক ধরনের আকারের ক্লোরোপ্লাস্ট দেখা যায়। যেমন পেয়ালা আকৃতির দেখা যায়, তারপরে সর্পিল দেখা যায়, তারপরে গার্ডল আকৃতির দেখা যায়। পেয়ালা কোথায় দেখা যায়? পেয়ালা দেখা যায় ক্ল্যামাইডোমোনাসে। সর্পিল দেখা যায় স্পাইরোগাইরাতে। স্পাইরো সর্পিল, দুটাই স। গার্ডল কি? গার্ডল বা ইউ আকৃতির, একটু ইউলোথ্রিক্স আমরা আলাদা করে পড়ি। তো এটার জন্য মনে হয় না যে আলাদা করে তোমাদের কিছু মনে রাখতে হবে। তো এইরকম কিছু কিছু গঠন আমাদেরকে জানতে হবে যে শৈবালে স্পেশালি কোনো গঠন পাওয়া যায় ক্লোরোপ্লাস্টের, যে ক্লোরোপ্লাস্টগুলো আমরা উচ্চ শ্রেণীর উদ্ভিদে দেখি লেন্স আকৃতির। আমরা পড়বো কোনটা? আমরা এই যে লেন্স আকৃতির যে ক্লোরোপ্লাস্ট, যেটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে থাকে, সেইটার গঠনটাই মেইনলি জানবো। তাহলে আসো আমরা গঠন জানি। প্রথমত অবশ্যই এটার বাইরে একটা আবরণ থাকবে। কেন বাইরে আবরণ থাকবে? কারণ আবরণ থাকে না এরকম অঙ্গাণু আমরা পড়েছি, আমরা জানি কোনটার আবরণ থাকে না। প্রোমাইসেরা। এখন সেই প্রোমাইসেরার মধ্যে পথে তো আর প্লাস্টিড না, পথে হচ্ছে প্রোটিওজোম। তাহলে নিশ্চয়ই প্লাস্টিডের আবরণ আছে। প্লাস্টিডের আবরণ আমরা দিয়ে দিলাম।
আর দেখো আমরা কিন্তু একটাই আবরণ দিয়েছি, প্লাস্টিড হচ্ছে দ্বিস্তরী, এটার আবরণ হচ্ছে 2টা স্তরের। তাহলে আমরা আরেকটা স্তর দিয়ে দিই, এইটা হচ্ছে আরেকটা স্তর। তাহলে আবরণ হয়ে গেল। আবরণের ভেতরে যা থাকে, এই ভেতরের এই জায়গাটা যেটার মধ্যে এটার অন্যান্য অঙ্গাণুগুলো ধারণ করে থাকবে, এই জায়গাটাকে বলে স্ট্রোমা। স্ট্রোমা মানে হচ্ছে এটা মাতৃকা, যেটা মাতৃকা মানে একটা থকথকে পদার্থ, এর মধ্যে একটা থকথকে জিনিস থাকে যার ভেতরে বাকি সবকিছু থাকে। তাহলে এইটা হচ্ছে তার স্ট্রোমা। এখন এই স্ট্রোমার মধ্যে কি থাকে, আমি একটু ফাঁকা করে নিই যেন আঁকালে বোঝাতে ইজি হয়। স্ট্রোমার মধ্যে এরকম কিছু থলের মতো বা চাকতির মতো কিছু গঠন থাকে। এটা হচ্ছে একটা চাকতির মতো এরকম গঠন থাকে। এই চাকতির মতো গঠনকে কি বলে? এটাকে বলে হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড, এটা কি বলে? থাইলাকয়েড। এই থাইলাকয়েড কি একটা থাকে? একটা থাকে না। থাইলাকয়েড এরকম অনেকগুলো থাইলাকয়েড পরপর এরকম সজ্জিত হয়। সজ্জিত হয়ে এই যে পুরো গঠনটা তৈরি করলো, এই পুরো গঠনটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে গ্রানা। গ্রানা বা এক বচনে গ্রানাম। তাহলে এরকম আরো থাকলো, সাপোজ এখানে আরেকটা, এটা কি থাইলাকয়েড। এই থাইলাকয়েড মিলে এই যে পুরোটা কি তৈরি করলো? গ্রানা তৈরি করলো। তাহলে এটা এক বচনে হচ্ছে গ্রানাম, দুইটা মিলে হচ্ছে কি গ্রানা, বা আরো যতগুলো থাকবে সবগুলো মিলে হচ্ছে কি গ্রানা। এখানে তোমরা সংখ্যাটা একটু মনে রাখতে পারো, দুইটা জিনিস, 1 to 40, 40 to 60। 1 to 40 কি 1 to 40 হচ্ছে একটা কোষে নরমালি 10টা থেকে, একটা উদ্ভিদ কোষে নরমালি 10টা থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকে। আর একটা ক্লোরোপ্লাস্টে 40টা থেকে 60টা গ্রানা থাকে। এই গ্রানাগুলো কতগুলো থাকে? 40টা থেকে 60টা গ্রানা থাকতে পারে। তো এই সংখ্যাটা এভাবে একটু আমরা মাথায় রাখতে পারো। তাহলে বাইরে আবরণী হলো, ভেতরে মাতৃকা হলো, মাতৃকার ভেতরে চাকতির মতো মতো থাইলাকয়েড মিলে গ্রানা গঠন করলো। এখন এই গ্রানাগুলোর মধ্যে সংযোগ থাকে। সংযোগ থাকে, একটা গ্রানা আরেকটা গ্রানার সাথে যুক্ত থাকে। যুক্ত থাকে যেটাকে দিয়ে সেটাকে বলে হচ্ছে ল্যামেলি। যে কোনো কিছু যুক্ত থাকে হচ্ছে ল্যামেলি দিয়ে। তো যেহেতু গ্রানা যুক্ত থাকে, তাদেরকে কি বলে? এটাকে গ্রানাম ল্যামেলি বলে বা গ্রানা ল্যামেলি বলে। এটাকে এটা হচ্ছে গ্রানা ল্যামেলি, দুটোর সাথে যুক্ত হয় গ্রানা ল্যামেলি। এরকম ধরো আরো এই যে গ্রানা ল্যামেলি ভাবে আসলো, গ্রানা দিলা কিছু। দিলা, ঠিক আছে। এখন এর বাইরে এখানে আর কি থাকে? এইখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস থাকে, দুইটা জিনিস থাকে বেসিক্যালি। কি কি থাকে? ডিএনএ থাকে আর রাইবোজোম থাকে। ডিএনএ থাকে, রাইবোজোম থাকে। আমরা জানি আমাদের দেহের যে ডিএনএটা সেটা হচ্ছে এরকম সুতার মতো পেঁচানো, এটা হচ্ছে ইউক্যারিওটিক ডিএনএ। আর প্রোক্যারিওটে ডিএনএ হচ্ছে এরকম গোলাকার বৃত্তাকার একটা ডিএনএ অণু থাকে। তো এরকম আদি কোষের যেরকম ডিএনএ অণু থাকে না, এদেরও সেই রকম ডিএনএ অণু থাকে। কয়টা থাকে? 200টার মতো কিন্তু ডিএনএ অণু এরকম থাকতে পারে এটার মধ্যে। তাহলে আদি কোষের মতো এদের যে ডিএনএ, এটি কিন্তু একটা প্রকৃত কোষের অঙ্গাণু, কিন্তু এটার মধ্যে যে ডিএনএ থাকে সেই ডিএনএটা হচ্ছে আদি কোষের মতো বৃত্তাকার ডিএনএ। তাহলে গেল। আর কি থাকে? রাইবোজোম থাকে। রাইবোজোমটাও কিরকম হয়? ওই আদি কোষের মতো 70S রাইবোজোম থাকে। বাইরে যে মুক্ত রাইবোজোম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লাগানো রাইবোজোম সেটা কিন্তু 80+, বাট এই প্লাস্টিডের ভেতরে এরকম রাইবোজোম থাকে। এইগুলো কি? এগুলো হচ্ছে 70S রাইবোজোম। তাহলে এই হচ্ছে আমাদের বাইরে থেকে দেখতে প্লাস্টিডের গঠন। এটা ছাড়া আরো দুইটা একটা জিনিস এখানে থাকে যেটা আমাদেরকে জানতে হবে।
এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের ভেতরে কি থাকে এইটা আমাদের একটু জানতে হবে। দেখো আমি যদি একটা থাইলাকয়েড আঁকাই এখানে, আমি এটা ইউজ করে দিই এক পাশে, আমি এখানে একটা থাইলাকয়েড আঁকাই বড় করে, এটা হচ্ছে একটা থাইলাকয়েড। এই থাইলাকয়েডে এরকম ডট ডট বা হচ্ছে দানাদার দানাদার কিছু পদার্থ থাকে। এই পদার্থকে বলে হচ্ছে কোয়ান্টোসোম। কোয়ান্টোসোম, এই কোয়ান্টোসোমের মধ্যে কি কি থাকে দেখো, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ করা বা শক্তি উৎপাদন করা, সো বা খাবার উৎপাদন করা, যেটাই বলো না কেন, সরি শক্তি না, খাবার উৎপাদন করা। শক্তি উৎপাদন তো শ্বসনে চলে গেলাম, সো আমরা বলি যে এটা হচ্ছে খাবার উৎপাদন করে। সো খাবার উৎপাদন করতে কিছু পরিমাণে এনজাইম লাগে, একটা চেইন লাগে ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য। ইলেকট্রন কি ট্রান্সপোর্টেড হয় না এখানে, সো ইলেকট্রন ট্রান্সপোর্টের জন্য চেইন লাগে, এটিপি সিনথেজ লাগে। এই যে এটিপি সিনথেজ, এটিপি সিনথেজ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা যখন তোমরা সালোক সংশ্লেষণ, শ্বসন, এগুলো যখন আমরা প্রক্রিয়াটা পড়াবো ডিটেলস, তখন আরো বুঝবা যেটা কি ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই যে প্রক্রিয়াগুলো হয় শ্বসন, সালোক সংশ্লেষণ বলো বা হচ্ছে ফটো রেসপিরেশন বলো, প্রতিটাতে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন যদি একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট না হয় তাহলে পরের ধাপটা সংঘটিত হবে না। তো এই যে ট্রান্সপোর্ট করার জন্য একটা চেইন তৈরি হয় এখানে, সেটাকে আমরা বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটিপি সিনথেজ, এটা কি এক ধরনের না, অনেক ধরনের এনজাইম, এটিপি সিনথেস করার জন্য যত ধরনের এনজাইম লাগে সবকেই বলে হচ্ছে এটিপি সিনথেজ। তো এই সব কিছু থাকে হচ্ছে এই কোয়ান্টোসোমের ভিতরে। কোয়ান্টোসোম কোথায় থাকে? থাইলাকয়েডে, ওই যে থাইলাকয়েড গ্রানার ভেতরে, এখানে হচ্ছে এটা থাকে। এর বাইরে এর ভেতরে থাইলাকয়েডের ভেতরে কি থাকে? থাইলাকয়েডের ভেতরে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি আর জ্যান্থোফিল। জ্যান্থোফিল, এই ক্লোরোফিল দিয়েই তো মেইনলি হচ্ছে এটা কি হয়, সবুজ কালার দেখায়। ক্লোরোফিল হচ্ছে তিন রকমের, ক্লোরোফিল এ, বি, সি। এর মধ্যে এই থাইলাকয়েডের ভেতরে কি থাকে? থাইলাকয়েডের ভেতরে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং কিছু পরিমাণে জ্যান্থোফিল থাকে এটার মধ্যে। সো এই হচ্ছে আমাদের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের গঠন। এবার আসো আমরা গঠনের সাথে মিলায় দেখি ভৌত গঠনের সাথে মিলতেছে কিনা। দেখো আবরণী ঝিল্লি, আবরণী ঝিল্লি গ্লাইকোসাইল গ্লিসারাইড থাকে। এটা মানে কি, প্রথমে আমরা পড়েছিলাম একটা দ্বিস্তরীয় আবরণী ঝিল্লি ছিল। নর্মালি আমরা যে কোনো ঝিল্লিতে পড়েছি, যখন আমরা প্লাজমা মেমব্রেন পড়ি বা হচ্ছে কোষ ঝিল্লি পড়ি, তখন আমরা পড়েছি সেটা কি দিয়ে তৈরি, সেটা ফসফোলিপিড দিয়ে তৈরি। বাট এদের ঝিল্লিতে কিন্তু ফসফোলিপিড থাকে না, ফসফোলিপিডের পরিবর্তে যেটা থাকে সেটা হচ্ছে গ্লাইকোসাইল গ্লিসারাইড বা গ্লাইকোসাইল গ্লিসারাইড। এটাও এক ধরনের লিপিড, বাট ইটস নট ফসফোলিপিড, এরা হচ্ছে গ্লাইকোসাইল গ্লিসারাইড। এরপরে কি থাকে? স্ট্রোমা। স্ট্রোমা তো বললাম ভেতরে যে মাতৃকা, সেই মাতৃকাটাই হচ্ছে স্ট্রোমা। থাইলাকয়েড, গ্রানা, গ্রানাম ল্যামেলি, ডিএনএ, রাইবোজোম, ফটোসিনথেটিক ইউনিট, এটিপি সিনথেস, ওই যে কোয়ান্টোসোমের ভেতরে, কোয়ান্টোসোমের ভেতরেই ছিল হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। সো এই সব কিছু কিন্তু আমরা জেনে গেছি, কোনটা কোথায় থাকে, কোনটার কাজ কি, কোনটা কি দরকার। এখন দেখো এর মধ্যে কিন্তু কি ছিল, ডিএনএ ছিল, রাইবোজোম ছিল। বাট এই যে ডিএনএ, এই যে রাইবোজোম, এরা কি প্রকৃত কোষের মতো ছিল? একটু চিন্তা করো তো, এরা তো প্রকৃত কোষের মতো ছিল না। এদের প্রকৃতি কেমন ছিল? আদি কোষের মতো, আদি কোষের মতো ছিল না? তাহলে দেখো এই প্লাস্টিকটা অনেকটা আদি কোষের মতো না? আদি কোষের মতো কিছু কিছু বৈশিষ্ট্য তো এর মধ্যে আছে। কি বৈশিষ্ট্য? আদি কোষের মতো ডিএনএ আছে, ডিএনএটা কি নিউক্লিওয়েড ডিএনএ, বৃত্তাকার। আদি কোষের মতো রাইবোজোম আছে। তাহলে ধারণা করা হয়, বিজ্ঞানীরা ধারণা করে এই যে এটা একটা ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক উদ্ভিদ সেল, উদ্ভিদ কোষ, প্রকৃত উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড, প্লাস্টিডটার বৈশিষ্ট্য অনেকটা আদি কোষের মতো। তো বিজ্ঞানীরা এটা ধারণা, এটা এখনো ধারণা করে তারা, যে এইটা হচ্ছে আসলে কোনো এক কালে, কোনো এক প্রাগৈতিহাসিক বিবর্তনের কোনো এক কালে এইটা একটা আদি কোষ ছিল। এই আদি কোষটা প্রকৃত কোষের মধ্যে ঢুকে এন্ডোসিম্বায়ন্ট হয়ে গেছে। এন্ডো মানে কি ভেতরে, সিম্বায়ন্ট আমরা সিম্বায়োসিস পড়েছি যারা
জুলজি ক্লাস বোর্ডে যারা হচ্ছে ইয়ার ক্লাস কি বলে প্রাণীবিজ্ঞানের ক্লাস করেছো তারা জানো আমরা সিম্বায়োসিস পড়েছি এখানে। সিম্বায়োসিস মানে কি, যে দুইটা সহাবস্থানে থেকে একটা আরেকটার উপকার করবে। সো এইটা কি, এইটা কোষের মধ্যে ঢুকে এও বাঁচলো, কোষকেও খাবার তৈরি করে দিল, তাহলে কি এটা একটা সিম্বায়োসিস না? এই জন্য কিছু কিছু বিজ্ঞানী এই অঙ্গাণুকে, এই প্লাস্টিডকে বলেছেন এন্ডোসিম্বায়ন্ট। এন্ডো মানে ভেতরে, আর সিম্বায়োসিসে আছে, তাই সিম্বায়ন্ট বা সিম্বায়ন্ট, যাই হোক। তাহলে এই এন্ডোসিম্বায়ন্ট বলা হয় এদেরকে, কারণ এদের একটা প্রকৃত কোষের আদি কোষের মতো ডিএনএ আছে, আদি কোষের মতো রাইবোজোম আছে। এই হচ্ছে আমাদের প্লাস্টিডের গঠন। আর এই ডিএনএ যদি না থাকতো, এই ডিএনএ যদি না থাকতো তাহলে কিন্তু ক্লোরোপ্লাস্ট খাবার উৎপাদন করতে পারতো না। তার খাদ্য উৎপাদনের জন্য এই ডিএনএ দরকার। এখন আমরা বললাম ভৌত গঠন, রাসায়নিক গঠনের মধ্যে কি কি আছে আমরা দেখি। আমরা অলরেডি জানি এটা এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই দুইটাই সবচাইতে বেশি পরিমাণে থাকে। আমরা যখন কোয়ান্টোজোম দেখেছি, বা থাইলাকয়েডের ভেতরের জায়গাটা দেখেছি, ভেতরেও কি ছিল, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি ছিল। পার্সেন্টেজটা লাগবে 75-25। আর কি দিয়ে তৈরি এটা? সেম প্রোটিন দিয়ে তৈরি, লিপিড দিয়ে তৈরি। এটাও প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি। পার্সেন্টেজ কত? প্রোটিন হচ্ছে 35-55%, লিপিড হচ্ছে 10-20%। সো এই, আর এরপরে চলে আসো কাজ। দেখো কাজ আমরা অলরেডি সবাই জানি। এবার আসি আমরা ক্লোরোপ্লাস্টের কাজে, যে ক্লোরোপ্লাস্টের কাজ কি। তো তোমরা কিন্তু অলরেডি জানো ক্লোরোপ্লাস্টের মেইন কাজ কি, এটা নিয়ে আলাদা করে বলার কিচ্ছু নাই। ক্লোরোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ, যেটা না করলে পৃথিবীতে জীবনের অস্তিত্বই টিকে থাকতো না। সো এই সালোক সংশ্লেষণ হচ্ছে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ, বা এটাকে আমরা কি বলবো, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, কারণ আলোক রশ্মি দিয়ে খাবার তৈরি করছে। তো ফটোসিনথেসিস, এই ফটো দিয়ে আরো দুইটা, এটাও হচ্ছে এই ক্লোরোপ্লাস্টেরই কাজ। মনে রাখবা, ফটো দিয়েই মনে রাখবা, ফটো রেসপিরেশন, ফটো ফসফোরাইলেশন, এগুলোর ডিটেলস আমরা চ্যাপ্টার 9-এ পড়বো। যে ফটো রেসপিরেশন কি, ফটো ফসফোরাইলেশন কি, এখন ছোট করে মনে রাখো যে আমরা এই যে শ্বসন করি, উদ্ভিদের যে শ্বসন হয় সেটা সূর্যের আলোর উপরে ডিপেন্ড করেও কিছু শ্বসন হয়, যেটাকে আমরা বলি ফটো রেসপিরেশন। ফটো ফসফোরাইলেশন কি, ফসফোরাইলেশন হচ্ছে যে কোনো কিছুর সাথে এই এডিপি এর সাথে ফসফেট যুক্ত করে এই যে এটিপি তৈরি হয়। তো ফসফেট যুক্ত করা মানেই হচ্ছে ফসফোরাইলেশন। যেহেতু এটা সূর্যের আলোর উপস্থিতিতে হয়, তাই এটাকে বলে ফটো ফসফোরাইলেশন। তাহলে ফটোসিনথেসিস, ফটো রেসপিরেশন, ফটো ফসফোরাইলেশন, ফটো দিয়ে এই তিনটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। এবার দেখো ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা একটা স্পেশাল ইউনিক জিনিস দেখেছিলাম, সেটা কি, এটা ডিএনএ। ডিএনএ এর কাজ কি? ডিএনএ থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হবে, কারণ কি রেপ্লিকেশন করবে ডিএনএ, ডিএনএ রেপ্লিকেশন করে ডিএনএ তৈরি করবে, ডিএনএ ট্রান্সক্রিপশন করে আরএনএ তৈরি করবে, আরএনএ আবার ট্রান্সলেশন করে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। তাহলে যেখানে ডিএনএ আছে সেখানে প্রোটিন তৈরি হবে, সেখানে নিউক্লিক অ্যাসিড তৈরি হবে, এটা আলাদা করে পড়া দরকার। সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্স, দেখো ডিএনএ কি করে, ডিএনএ হচ্ছে ইনহেরিটেন্সে কাজ করে। যেহেতু এটা ইনহেরিটেন্সে কাজ করে, সেহেতু সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্সে ক্লোরোপ্লাস্ট কাজ করবে। তো দেখো প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি, যে ফটো দিয়ে প্রথমে তিনটা, তারপরে ডিএনএ এর জন্য কি হয়, ডিএনএ এর জন্য এরা প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে, এরা হচ্ছে সাইটোপ্লাজমীয় ইনহেরিটেন্সে কাজ করে। তো এরপর তুমি আরো লিখতে পারো আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, তো এরকম তুমি লিখতেই পারো, বাট সবকিছু আসলে এই হেডলাইনের মধ্যে চলে আসে এই জিনিসগুলো। তাহলে আমরা কি পড়লাম, প্লাস্টিড পড়লাম, প্লাস্টিড কি জিনিস, প্লাস্টিডের প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারের প্লাস্টিড কি, কেন, কি জন্য আছে, কি কাজ করতেছে, সেই সব কিছু কিন্তু আমরা পড়ে ফেলছি। ক্লোরোপ্লাস্টের গঠন পড়ছি, ক্লোরোপ্লাস্টের কাজ পড়েছি। সো রিটেনে দেখবা যে এর বাইরে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের টপিক থেকে কোনো কিছু আর নাই, তোমার কিছু পড়া বাকি নাই। সো আমাদের আবারও একই কথা বলবো, যে ছবিটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো ছবিটা প্র্যাকটিস করে আমরা এটা পড়ে ফেলবো। সো নেক্সট আমরা যেটা পড়বো, নেক্সট আমরা পড়বো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট অর্গানেলি, যেটা আমাদের পরীক্ষায় রিটেনের জন্য লাগবে, এমসিকিউ এর জন্য লাগবে, সবকিছুর জন্য দরকার।
এই দুইটাই কিন্তু আমরা 9-10 থেকেও পড়ে আসছি, তারপরেও দেখা যায় এটার গঠন বা ছবি আঁকাতে যে কোথাও না কোথাও কনফিউশন একটু থেকেই যায়। তো আশা করতেছি যে এই ক্লাসটা ভালো মতো করলে তোমাদের এসে কনফিউশন থাকবে না, ঠিক আছে? তাহলে আসো মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে শুরুতেই আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এগুলো সবই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নাম। কালে বিজ্ঞানীরা এই মাইটোকন্ড্রিয়াকে এরকম অনেক নাম দিয়েছে, এটা নাম কিন্তু শুরুতেই মাইটোকন্ড্রিয়া ছিল না। সর্বপ্রথমে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছিলেন ফিলা। দেখো, ফতে ফ্লেমিং, ফতে ফিলা, এভাবে মনে রাখবো, ফতে ফ্লেমিং, ফতে ফিলা। সো ফ্লেমিং নাম দিলেন ফিলা। এরপরে বিজ্ঞানী অল্টম্যান এটার নাম দিলেন কি বায়োপ্লাস্ট, এটাকে তিনি বলেন বায়োপ্লাস্ট। তো ফিলা বললো, বায়োপ্লাস্ট বললো। আলটিমেটলি মাইটোকন্ড্রিয়া নামকরণ কে দিল? বিজ্ঞানী বেন্ডা। এটার আজকের যে নাম মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়া নামকরণটা করলো কি বিজ্ঞানী বেন্ডা। সো এই তিনটা আমাদের একটু মনে রাখতে হবে, স্পেশালি ফিলা, মাইটোকন্ড্রিয়া, এই দুটো তো মনে রাখতেই হবে, খুবই ইজি। মাইটোকন্ড্রিয়া আসল নামকরণ কে করেছে? বেন্ডা করেছে। আর ফিলা নামকরণ করেছে ফতে ফিলা, ফতে ফ্লেমিং। তো আশা করছি এটা মনে থাকবে। এটার আরো কিছু অপর নাম আছে, অপর নাম কি? কোষের পাওয়ার হাউস, কোষের শক্তিঘর। পাওয়ার হাউস মানে কি? শক্তিঘর দুটো একই জিনিস, তাই না? ইংলিশ এন্ড বাংলা ট্রান্সলেশন। সো পাওয়ার হাউস বা শক্তিঘর মানে যেখানে হচ্ছে শক্তি উৎপন্ন হয়। এখানে কি হয়? এখানে খাবার থেকে শক্তি তৈরি হয়। আমরা যে খাবার তৈরি করি, উদ্ভিদ যে খাবার তৈরি করলো এতক্ষণ প্লাস্টিক দিয়ে, ক্লোরোপ্লাস্ট দিয়ে, যে শর্করা জাতীয় খাবার তৈরি হলো, এবার সেই খাবার থেকে শক্তি তৈরি করার পালা, কারণ শক্তি না হলে তো আমরা চলতে পারবো না। তো এই শক্তিটা কে তৈরি করে? এই শক্তি তৈরি করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন করে। এই জন্যই এটাকে বলা হয় হচ্ছে কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তি ঘর। তো এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন বিভিন্ন নাম। এবার চলো আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটা একটু পড়ে ফেলি। আমরা ছবি আঁকায় এটার গঠনটা একটু দেখে ফেলবো। তো গঠনটা তোমরা এরকম সোজা করেও আঁকাতে পারো বা হচ্ছে এইভাবেও আঁকাতে পারো। আমি দুইভাবেই তোমাদেরকে বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি। আগে আসো আমরা একদম সরল 2D যে গঠনটা আমরা আঁকাই সেটা আঁকাই, যেটা আমার মতো খারাপ যারা ছবি আঁকায় তারাও আঁকাইতে পারবে। তাহলে আসো, প্রথমে আমরা এইরকম একটা ওভাল শেপ আঁকায় ফেললাম। খুবই পচা একটা ওভাল হয়েছে, নেভার মাইন্ড, বুঝতে পারলেই হইল। তাহলে এই যে আমরা দিলাম, মোটামুটি ভালো হয়েছে, খারাপ। তো এই আবরণ দিলাম, এটাকে একটা আবরণযুক্ত অঙ্গাণু। কারণ কি? ওই যে প্রোমাই সেরা মতে তো আর মাইটোকন্ড্রিয়া ছিল না, মতে কি ছিল? মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফাইব্রিল। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়ার অবশ্যই অবশ্যই আবরণ আছে। তাহলে এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সেই আবরণ। এখন মাইটোকন্ড্রিয়ার আবরণ কি একস্তরী? দেখো প্লাস্টিডের যেমন কি ছিল, প্লাস্টিডের দ্বিস্তরী আবরণ ছিল, কিন্তু মাইটোকন্ড্রিয়ার আবরণও হচ্ছে দ্বিস্তরী। এইটা হচ্ছে বাইরের স্তর। তাহলে ভেতরের স্তরটা কিরকম আসো দেখি। ভেতরের স্তরটা হচ্ছে এই দেখো, ভেতরের স্তরটা এইভাবে এসে কিছুক্ষণ পর পর এরকম প্রক্ষেপ তৈরি করেছে আঙ্গুলের মতো, আঙ্গুলের মতো না, এরকম যাইতে যাইতে একটা ভাঁজ তৈরি করছে, তারপরে আবার কিছু দূর গেছে, যে আবার ভাঁজ তৈরি করছে, এইরকম কিছু দূর যাইতে যাইতে দেখো এরকম ভাঁজ তৈরি করছে। এই ভাঁজটা তোমরা অনেকে দিতে পারো না, যে কিভাবে দিব বুঝি না। দেখো কিছু দূর যাবে আর ভাঁজ দিবে, যাবে আর ভাঁজ দিবে, ঠিক আছে? কোনো রকেট সায়েন্স নাই এখানে, জাস্ট এই যে যাবে ভাঁজ তৈরি হবে, যাবে ভাঁজ তৈরি হবে, যাবে ভাঁজ তৈরি হবে। এইটা কি? এটা হচ্ছে ভেতরের প্রাচীর। তাহলে দেখো আবরণী হচ্ছে দুইটা প্রাচীর বিশিষ্ট বা দুইটা লেয়ার বিশিষ্ট। প্রথমের লেয়ারটা, এই যে বাইরের লেয়ারটা তো বাইরে থাকলে, ভেতরের লেয়ারটা এই যে ভেতরে আঙ্গুলের মতো প্রবর্ধন তৈরি করলো। এই যে আঙ্গুলের মতো প্রবর্ধন তৈরি করলো, তাহলে এই প্রবর্ধনের নাম কি? এই যে প্রবর্ধনটা তৈরি করেছে, এই প্রবর্ধনের নাম হচ্ছে ক্রিস্টি। এই প্রবর্ধনের নাম হচ্ছে কি? ক্রিস্টি। তাহলে এটা কি? এটা হচ্ছে বাইরের আবরণ, বহি আবরণ লিখি আমরা,
এটা হচ্ছে অন্ত আবরণ, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিস্টি। তাহলে ক্রিস্টি গেল। এবার দেখো তো এখানে প্রকোষ্ঠ কি কি আছে? প্রকোষ্ঠ মানে হচ্ছে ফাঁকা জায়গা, ঘর। প্রকোষ্ঠ মানে ঘর বা ফাঁকা জায়গা। এই যে বাইরের আবরণ আর ভেতরের আবরণ, দুইটা আবরণের মধ্যে এখানে কি একটা ফাঁকা জায়গা দেখা যায়? এই যে আমি নীল কালার দিয়ে যে দাগ দিলাম, এটা কি একটা ফাঁকা জায়গা না? এই পুরোটাই, এই যে দেখো এগুলো কি, পুরোটাই তো ফাঁকা জায়গা। তাহলে এইটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। আর এই দেখো ক্রিস্টি যে ভেতরে ঢুকলো বা অন্তর্পর্দা যে ভেতরে ঢুকলো, ভেতরে ঢুকে যে ফাঁকা জায়গাটা তৈরি করলো, এই ফাঁকা জায়গাটা হচ্ছে অন্তর্প্রকোষ্ঠ। তাহলে বহিঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ অন্তঃপ্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে তাহলে আমরা কি দেখলাম? এখানে আবরণ তৈরি হলো, বহিঃপ্রকোষ্ঠ তৈরি হলো, অন্তঃপ্রকোষ্ঠ তৈরি হলো, ক্রিস্টি তৈরি হলো। এইবার এই ক্রিস্টির গায়ে অরেঞ্জ কালার দেই, এই ক্রিস্টির গায়ে ছোট ছোট এরকম বিন্দুর মতো, এটা ক্রিস্টির গায়ে কিন্তু লেগে থাকে। গায়ে লাগতেছে না কেন? হ্যাঁ, এই যে দেখো গায়ে লাগছে। এই ক্রিস্টির গায়ে এরকম লেগে থাকে দানাদার কিছু পদার্থ। এইটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে অক্সিজোম। অক্সিজোম। অক্সিজোমে কি থাকে? অক্সিজোমে থাকে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আর এটিপি সিনথেস। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটিপি সিনথেস। ওই যে এটিপি তৈরি করতে হবে না, শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করার জন্য যা যা এনজাইম লাগবে সবকিছু থাকবে। ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করার জন্য যে সিস্টেম লাগবে সেটাও এখানে থাকবে। সবই কোথায় থাকবে? এই অক্সিজোমেই থাকবে। আর দেখো এটা যেহেতু একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অবশ্যই এটা তো একটা মাতৃকা থাকতে হবে, তাই না? মাতৃকা বা ম্যাট্রিক্স থাকতে হবে। ভেতরের যে থকথকে জেলির মতো যে পদার্থ, সেইটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। তাহলে দেখো বাইরে বাইরে একটা প্রকোষ্ঠ আঁকালাম, ভেতরের প্রকোষ্ঠ আঁকানোর সময় ক্রিস্টি দিলাম, তাহলে দুইটা প্রকোষ্ঠে ভাগ হয়ে গেল, ভেতরের প্রকোষ্ঠ বাইরের প্রকোষ্ঠ। ভেতরের প্রকোষ্ঠে কি থাকবে? তার মাতৃকা বা ম্যাট্রিক্স থাকবে। আর এই যে ক্রিস্টি হলো, ক্রিস্টির গায়ে গায়ে অক্সিজেন থাকবে, এটাতে কি থাকবে? এটিপি সিনথেস থাকবে আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে। আর কি থাকবে? প্লাস্টিডের মতোই সেম অ্যাজ প্লাস্টিড, এখানে ডিএনএ থাকবে, বৃত্তাকার ডিএনএ থাকবে, সেম বৃত্তাকার ডিএনএ থাকবে। 70S রাইবোজোম থাকবে। এটা কি? রাইবোজোম। রাইবোজোম এটা কি? এটা হচ্ছে ডিএনএ। তাহলে 70S রাইবোজোম থাকবে, ডিএনএ থাকবে, বৃত্তাকার ডিএনএ। তাহলে এই হচ্ছে আমাদের প্লাস্টিডের মোটামুটি গঠন। এটাই যদি তোমরা পরীক্ষার খাতায় আঁকাই দিয়ে আসতে পারো তাহলে ইনাফ। অনেকেই বইয়ে কিভাবে চিত্রটা আঁকায়, অনেক সময় এটা মুছে ফেলবো না, এটা থাকবে, যেটা এখানে আঁকাই। অনেক সময় চিত্রটা বইয়ে তোমাদের দেওয়া আছে, এটা তোমরা এইভাবেও আঁকাতে পারো। এটা হচ্ছে কি বাইরের প্রাচীর, এটা হচ্ছে কি এই যেভাবে ভেতরের প্রাচীর। ভেতরের প্রাচীর ক্রিস্টি তৈরি করলো এরকম, ভেতরের প্রাচীর হলো। অনেক সময় যে তোমরা এটাকে 3D ইফেক্ট দেওয়ার জন্য এখানে একটা এরকম দাও, যে বোঝাও যে এটা একটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াটাকে কাট করা হয়েছে, মাইটোকন্ড্রিয়াকে কাট করে আমরা ভেতরে এরকম দেখতে পাচ্ছি। এভাবে দিলেও হবে, এই ছবি আঁকালেও হবে। এটা জাস্ট কিছুই না, এটা হচ্ছে একটা এই যে 3D মাইটোকন্ড্রিয়াকে আমি মধ্যখান থেকে কেটে দিয়েছি, কেটে এরকম দেখাচ্ছে। তো তাতে হচ্ছে ডিএনএ দিবা, রাইবোজোম দিবা, এরকম অক্সিজেন দেখাবা, ম্যাট্রিক্স দেখাবা পুরোটাতে। সো তুমি এরকম 3D করো না 2D করো, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবকিছু আছে কিনা। এখন তুমি খুব সুন্দর করে আঁকাইলা, বাট মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ দিলা না, রাইবোজোম দেখাইলা না, রাইবোজোম দিলা কিন্তু তুমি লেবেল করে দেখাইলা না, তাহলে কিন্তু সেখানে তোমার মার্ক কাটা যাবে। সো আমরা এইভাবে ছবিগুলো আঁকা বা প্র্যাকটিস করবো। তোমাদের কিন্তু এটাও বাড়ির কাজ থাকবে। দেখো এবার ভৌত গঠনের মধ্যে যা যা বলছিলাম সেটা আছে কিনা। আবরণী আছে, প্রকোষ্ঠ আছে, ওই যে প্রকোষ্ঠ, ক্রিস্টি, এটিপি সিনথেস, ইটিসি,
ডিএনএ, রাইবোসোম। তাহলে সবকিছুই কিন্তু এখানে আছে, যা যা বলেছি সব এখানে একই। এখন দেখো প্লাস্টিডের ক্ষেত্রে যে কথা বলেছিলাম এখানেও সেই একই কথা। ডিএনএ আছে, রাইবোসোম আছে। ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে বৃত্তাকার, আর রাইবোসোম কি? রাইবোসোম হচ্ছে 70S। তাহলে বৃত্তাকার ডিএনএ, 70S রাইবোসোম, কার বৈশিষ্ট্য? আদিকোষের বৈশিষ্ট্য। তাহলে একটা প্রকৃত কোষের মধ্যে, মনে হচ্ছে না একটা প্রকৃত কোষের মধ্যে আদিকোষ ঢুকে গেছে? প্রাগৈতিহাসিক যুগে এটা আদিকোষ আলাদা হিসেবে হয়তো এক্সিস্ট করতো, সেই জন্য বিজ্ঞানীরা ধারণা করে যে এটা প্রকৃত কোষের ভেতরে ঢুকে গেছে, যেহেতু ভেতরে সেহেতু এন্ডো এবং এন্ডো সিম্বায়ন্ট হিসেবে বেঁচে আছে। সো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া দুটোকেই বলা হয় হচ্ছে এন্ডো সিম্বায়ন্ট। প্লাস্টিডের যে কথা বলেছিলাম যে ডিএনএ ছাড়া এটা হচ্ছে খাবার তৈরি করতে পারবে না, মাইটোকন্ড্রিয়ারও সেম কথা, এই ডিএনএ ছাড়া এটা হচ্ছে শক্তি উৎপাদন করতে পারবে না কিন্তু, ঠিক আছে। আর এই মাইটোকন্ড্রিয়াতে একটা স্পেশাল টাইপের জিনিস থাকে, এটার আমরা বলেছিলাম যে প্লাস্টিডের যে আবরণ, সে আবরণে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে, ফসফোলিপিড থাকে না, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। আর এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যে অন্ত আবরণ, সেখানে কার্ডিওলিপিন বলে একটা লিপিড থাকে, কার্ডিওলিপিন। কি থাকে? কার্ডিওলিপিন থাকে অন্তঃপ্রাচীরে। এই ওয়ার্ডটা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো। এই হচ্ছে আমাদের ভৌত গঠন। রাসায়নিক গঠনের মধ্যে কি আছে? রাসায়নিক গঠন মেইনলি গঠিত হয় হচ্ছে প্রোটিন আর লিপিড দিয়ে। লিপিডের মধ্যে মেইনলি থাকে হচ্ছে গ্লিসারাইড, এগুলো সবই কিন্তু লিপিড। গ্লিসারাইডও একটা লিপিড, লেসিথিন, সেফালিন, এগুলো হচ্ছে ফসফোলিপিড। দেখো, লেসিথিন, সেফালিন হচ্ছে ফসফোলিপিড। কোলেস্টেরলও তো এক ধরনের লিপিড। তাহলে এটার রাসায়নিক গঠনও কিন্তু মেইন প্রোটিন আর লিপিড দিয়েই তৈরি। লিপিডের মধ্যে কি কি আছে? গ্লিসারাইড, লেসিথিন, সেফালিন, যেগুলো কিনা ফসফোলিপিড, আর হচ্ছে আছে কোলেস্টেরল। এর বাইরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে কি? ভিটামিন ই। সো এই ভিটামিন ইটা একটু আলাদা করে মাথার মধ্যে রাখতে হবে। এটার কাজ কি? কাজ দেখো বহুবিধ কাজ, একটা মাইটোকন্ড্রিয়ার অনেক কাজ, তার মধ্যে মেইন কাজ তুমি সবকিছুই জানো, শক্তি উৎপাদন। মাইটোকন্ড্রিয়ার মেইন কাজ শক্তির ঘর বা পাওয়ার হাউস, নামই তার পাওয়ার হাউস, নামই হচ্ছে তার কি? শক্তির ঘর। তাহলে শক্তির ঘরের কাজ কি হবে? শক্তির ঘরের কাজ হবে শক্তি তৈরি করা, তাহলে শক্তি উৎপাদন করা। কোন প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করবে? শ্বসন। তাহলে শ্বসনের জন্য এনজাইম লাগবে, কোএনজাইম লাগবে, সেগুলো কোথায় থাকবে? বাইরে থাকলে হবে? সেগুলো তো মাইটোকন্ড্রিয়াতে থাকতে হবে। তাহলে এই যে শ্বসনের এনজাইম, কোএনজাইম সবই হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া ধারণ করে। ডিএনএ আছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, ডিএনএ আরএনএ তৈরি করে কে? মাইটোকন্ড্রিয়া। আরএনএ থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আয়ন সঞ্চয় করে। মাইটোকন্ড্রিয়া বিভিন্ন আয়ন সঞ্চয় করে। মাইটোকন্ড্রিয়া কি করে? রক্তকণিকা আর হরমোন উৎপাদনে সাহায্য করে, শুক্রাণু ডিম্বাণু গঠন করে। এক্ষেত্রে খেয়াল রাখো যে শুক্রাণুর অ্যাক্রোজোম যদি বলে বা মাথার অ্যাক্রোজোম যদি বলে, তাহলে কিন্তু হবে কে গঠন করে? গোলগি বডি। যদি বলে শুক্রাণুর লেজকে গঠন করে বা শুক্রাণুর লেজে কোনটা থাকবে, সেটা হচ্ছে সেন্ট্রিওল থাকবে এটার লেজে। বা যদি বলে শুক্রাণু ডিম্বাণু গঠন কে করে, জাস্ট এভাবে নর্মালি শুক্রাণু ডিম্বাণু, কোনো পার্ট না, তাহলে সেটা কিন্তু হবে মাইটোকন্ড্রিয়া, সেটাকে মাইটোকন্ড্রিয়া। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে বাদ দিয়ে গেছি, সেটাকে অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কোষের মৃত্যু। কোষের মৃত্যু, এই মৃত্যুটা কি? স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু কি? দেখো, যখন কোনো বিষাক্ত পদার্থের প্রভাবে আমাদের দেহের কোষ মারা যায়, তখন সেটাকে বলা হচ্ছে নেক্রোসিস। বিষাক্ত কোনো পদার্থ দিয়ে মারা গেলে নেক্রোসিস। সাপোজ আমার এখানে কোনো অ্যাসিড পড়লো বা হচ্ছে কোনো ক্ষার পড়লো, পরে আমার এই জায়গাটা একটা ক্ষত হয়ে গেল। ক্ষত হওয়া মানে কি? জায়গার কোষগুলো মরে যাওয়া না? তাহলে এইটাকে আমরা কি বলবো? এটা কি কোনো ন্যাচারাল? এটা তো ন্যাচারাল না, এটা কি বিষাক্ত পদার্থের জন্য হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি? নেক্রোসিস। কিন্তু দেখো, আমাদের দেহের কোষের যে বৃদ্ধি হবে বা কোষের যে পরিমাণ, সেটা তো লিমিটেড, তাই না? এখন আমার আঙ্গুলে দেখো, এখানকার কোষগুলো বিভাজিত হতে হতে এখানে যে কিন্তু থেমে গেছে। এই পুরোটা তো বিভাজিত হতে পারতো, এই পুরোটা তো বিভাজিত হতে পারতো, সবগুলো জোড়া লেগে থেকে যেতে পারতো।
তার মানে একটা সময় পরে যে এটাকে থামতে হবে। সো থামতে যেরকম হবে, একটা সময় পরে যে যে কোষগুলো জীবিত আছে সেই কোষগুলোকে মারাও যেতে হবে। আমাদের এই যে স্কিন উঠে আসে না, স্কিনের কোষগুলো উঠে চলে আসে না কিছুদিন পর পর, এদিকে কোষগুলো মারা যায়, মারা যেয়ে সেখান থেকে উঠে চলে আসে, আবার সেখানে নতুন কোষ তৈরি হয়। তাহলে এটা কি আমার বডির একটা স্বাভাবিক প্রক্রিয়া, যে যে কোষগুলো অনেক দিন থেকে আছে সেই কোষগুলো চেঞ্জ হবে, মারা যাবে, সেগুলো মারা যায়, তার জায়গায় নতুন কোষ তৈরি হবে। এটা কেন দরকার জানো? কারণ এটা যদি না হতো তাহলে এই যে এক্সিস্টিং কোষগুলো আছে যেগুলো অনেক বছর ধরে ধরে থাকলে সেইগুলোতে তোমার বিষাক্ত পদার্থ তৈরি হওয়া বা সেগুলোতে ক্যান্সার তৈরি হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেড়ে যেত। তো এই জন্য কি তৈরি হয়, টাইম টু টাইম আমাদের শরীরের কোষগুলোকে মারা যেতে হয় এবং তার জায়গায় নতুন কোষ তৈরি হতে হয়। এটা একটা নর্মাল বিষয়। সো এত কিছু না বুঝলে, এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট এটা মনে রাখো যে নর্মালি কোষ মারা যায়, কোষ মারা যায়, সেখানে কোষ নতুন তৈরি হয়। তো এই যে কোষ মারা যাবে, স্বাভাবিক যে মৃত্যু, কোষের স্বাভাবিক মৃত্যু, এটাকে বলে হচ্ছে অ্যাপোপ্টোসিস। এখন এই অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোনো কোষের যখন মাইটোকন্ড্রিয়ায় চেঞ্জ দেখা যায় তখনই আশেপাশের যে সিগন্যালিং বিভিন্ন পদার্থ আছে এরা বুঝতে পারে যে না, এই কোষটাকে এখন মেরে ফেলতে হবে। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ায় পরিবর্তন হয়েছে। সো এই মাইটোকন্ড্রিয়ার পরিবর্তন দেখে কিন্তু কোষ বোঝে যে না, আমাকে এখন মরে যাইতে হবে। তখন কোষের ওই যে লাইসোজোম ছিল, ওই লাইসোজোম হচ্ছে ওই কোষটাকে নিজে নিজেই খেয়ে ফেলে। সেটা আমি খুবই সহজভাবে তোমাকে বললাম, একদম সহজ প্রক্রিয়া এটাই, যে একটা কোষ তাকে এখন মরে যাইতে হবে, তার মাইটোকন্ড্রিয়ায় কিছু চেঞ্জ দেখা গেল, তখন সে বুঝলো যে না, এখন আমাকে মরে যাইতে হবে, এখন আমি আমার ওই সুইসাইডাল ব্যাগ দিয়ে, লাইসোজোম দিয়ে আমি নিজে অটোফ্যাগি হয়ে মারা যাব। সো এই অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, বা যখন কাজ লিখবা তখন এই কাজটা লিখতেই হবে। সেটা হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। এই হচ্ছে আমাদের গেল মাইটোকন্ড্রিয়ার কাজ। আজকে আমরা তাহলে কি পড়লাম? আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গাণু পড়লাম। আমরা শুধু এই দুইটাই পড়বো আজকে, আমরা বেশি লোড মাথায় নিব না, কারণ আমরা চাই এই দুইটাতে আমাদের কোনো কনফিউশন না থাকুক। সো ক্লোরোপ্লাস্টের গঠন আমরা পড়ছি, ক্লোরোপ্লাস্টের কাজ পড়েছি, প্রত্যেকটা জিনিস ছবিতে কোথায় কি কিভাবে দিতে হবে সবকিছু কিন্তু আমরা জেনেছি। সেম অ্যাজ মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও আমরা জেনেছি। এখন তোমাদের শুধু কাজ হচ্ছে ক্লাস করা, বই পড়া এন্ড বারবার জিনিসটাকে প্র্যাকটিস করা। তোমাদের তাহলে আজকে কি, তোমাদের আজকের কাজ হচ্ছে তোমরা এই দুইটা ছবি আঁকাবা, আর প্লাস্টিড আর সরি ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিফারেন্সগুলো একটু পড়বা, যে দুটার মধ্যে কি কি ডিফারেন্স আছে। একই জিনিস যা যা বলেছি ক্লাসে সেগুলোই দেখবো ওখানে লেখা আছে, আলাদা কিছু নেই। এটা কি খাবার তৈরি করে, ওটা খাবার থেকে শক্তি উৎপাদন করে, এটার গঠনে এটা আছে, এটার গঠনে ওইটা নাই, এটা এমন ওইটা তেমন, সেখানে কৃষ্টি গঠন করে, ওখানে কৃষ্টি গঠন করে না, ওখানে হচ্ছে তোমার থাইলাকয়েড থাকে, এখানে থাকে না, এগুলো লিখবে, এগুলো তো পার্থক্য, তাই না? আলাদাভাবে তো এটা বলার কিছু নাই, যা যা আছে পার্থক্যের ছকে সবই অলরেডি বলে দেওয়া হয়েছে। আর তোমাদের কাজ হচ্ছে তোমাকে যখন পার্থক্য বলবে তোমাকে এটা গুছিয়ে পরীক্ষার খাতায় লিখতে হবে। তাহলে অবশ্যই আগে থেকে এটা গুছানো থাকতে হবে। তো ক্লাসের পরে তোমাদের কাজ হচ্ছে তোমরা এই ছবি দুইটা আঁকাবা, প্লাস মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড এইটার কাজগুলো কি কি আছে, সরি মানে এই দুইটার ডিফারেন্স কি কি আছে, এই ডিফারেন্সটা তোমরা হচ্ছে একটু খাতায় লিখবা, লিখে আমাদের কমেন্ট বক্সে বা গ্রুপে হচ্ছে তোমরা এটা দিবা যে এটা হচ্ছে আজকে আমাদের বাড়ির কাজ। তো তাতে এই কাজগুলো প্রতিদিন যে তোমাদের কাজ দেয়া হচ্ছে যদি তোমরা কমপ্লিট করো, তাতে কিন্তু লাভ তোমাদের, কারণ তোমরা বুঝতে পারবা যে তোমাদের ভুল কোথায় হচ্ছে। ভুল ধরা বা ভুল রিয়েলাইজ করা পরীক্ষার আগে অনেক বড় একটা বিষয়। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি জানোই না যে তুমি কি ভুল করো, তোমার কোথায় ভুল হয়, এটা না জানলে তুমি তো সেই টপিকে এক্সট্রা অ্যাটেনশন দিতে পারবা না। আজকে তুমি মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকালা, সেটা তুমি করো না, তুমি 5টা ভুল করো 10টা ভুল করো, কোনো সমস্যা নেই, কেউ তোমাকে বলবে না। বাট পরীক্ষার আগে ভুলটা সংশোধন করা জরুরি। সো সবাই এই কাজগুলো অ্যাটলিস্ট একটু করবা, যাতে নিজেদের প্র্যাকটিস ভালো হয়, বোঝা ভালো হয়, ভুল যদি কোনো থাকে সেটা যেন কারেকশন পরীক্ষার আগেই হয়ে যায়। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে প্রতিদিন যে কাজগুলো দেওয়া হচ্ছে সেই কাজগুলো একটু করো, কষ্ট হলেও করো, ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো এটা থেকে। সো আজকে আমরা প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া যা পড়লাম এটুকুই ইনাফ। এরপরে আমরা বাকি যে অর্গানেলিগুলো আছে সেই অর্গানেলিগুলো পরের ক্লাসে পড়বো। টিল দেন তোমরা এটা পড়তে থাকো। আজকে ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে বা গ্রুপে জানাও। আর নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।